সমাজের বিভিন্ন চরিত্র বিভিন্ন সময় আপনাকে আকর্ষণ করা শুরু করলো আমরা দেখলাম, এইগুলি কখন, এই পরিবর্তনটা কখন? শুনো, আমি যে খুব চিন্তা ভাবনা করে কোনো কিছু করি তা না, কিন্তু বুঝছো, আমি বসলাম 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে চিন্তা করে লিখতে বসলাম, আমি এই করবো এই করবো এই করবো, অমুক চরিত্র আসবো, সময়কে ধরবো, তা না। আমি হচ্ছে স্পন্টেনিয়াস রাইটার, যেটা মাথায় আসে আমি সেটা লিখি, হঠাৎ মাথায় আসছে সেটা লিখে গেছি। অনেক চিন্তা ভাবনা করে বসে যে লিখতে বসি তা কিন্তু না। কিন্তু মানে যেটা হয় যে এই চরিত্রগুলি একই রকম জীবন্ত এবং তারা স্বতন্ত্র আপনার উপন্যাসে, যদিও কিছু পরিচিত চরিত্র আমাদের জানা আছে, কিছু সময় আছে, কিন্তু সেগুলি আবার নতুনভাবে আমরা যারা পরের পাঠক তাদের কাছে উপস্থাপন হয়েছে। এবং এগুলি তখন আপনার যখন সৃষ্টি, তখন এই চরিত্রগুলির প্রতি আপনার কেমন মনে হয়? অর্থাৎ মিসির আলী যখন আসে তখন, অথবা অন্য একজন জমিদার বা এই সময়ের যে চরিত্রগুলি আসতেছে, যেমন আপনার সর্বশেষ যে উপন্যাসটি এখন আপনি লিখছেন বা লেখা হয়ে গেছে, সেখানেও কিছু চরিত্র এসেছে, কিছু ঘটনা এসেছে, সেগুলি তখন আপনাকে কিভাবে আলোড়িত করে? মিসির আলী কিংবা হিমুর সঙ্গে ওই চরিত্রগুলির কি পার্থক্য একজন স্রষ্টা হিসেবে? তেমন কোনো পার্থক্য না কিন্তু আসলে, কিন্তু তাদের যে ইতিমধ্যে তাদের যে চরিত্র পার্থক্য না, সৃজন হয়েছে বা না। আপনি যতটুকু জেনেছেন ওদের পরে, সেটার কি কোনো রিফ্লেকশন এখানে আসে, নাকি আপনি মনে করেন যেগুলি স্বতন্ত্রই এবং ঘটনাচক্রে এরা একই রকম দেখা যাচ্ছে? এরকম তো আসলে দেখা যায় না। প্রত্যেক মানুষের যেমন আলাদা, প্রতিটি বৃক্ষ যেমন আলাদা, প্রতিটি মানুষ যেমন আলাদা, চরিত্রগুলো তো আলাদাই, বুঝছো। গাছের ভিতরে আবার একটা ধরো নারকেল গাছ, বহু শ্রেণীর নারকেল গাছ আছে, অনেক ধরনের মূল গাছ কিন্তু নারকেল গাছ। আবার একই সঙ্গে রাবার গাছ আছে, নানাবিধ রাবার গাছ। মূলত শ্রেণীভেদ ভেদ হচ্ছে এটা রাবার গাছ। মানুষও নানান, নারকেল শ্রেণীর মানুষও আছে, রাবার শ্রেণীর মানুষও আছে। আমি একটা ধরে নিয়ে কিছু কাজ করি, ভালো লাগে তো বটি, ভালো না তো লিখতে পারতাম না, ভালো লাগে এখানে। আর যখন এগুলোকে তৈরি করা হয় তখন তুমি লেখক হলে টের পাইতা, তখন এরা তোমার আশেপাশে বসে থাকে, বসে থাকে, আমি এদের প্রেজেন্সটা ফিল করি, ভালো লাগে তখন আমার খুব। আরে ইন্টারেস্টিং তো, এগুলি বসে আছে এখানে। আচ্ছা, আমি যখন লেখালেখি করি তখন শাওন পরে কি টিভি সব অফ করে দেয় যাতে আমি নিরিবিলি লেখালেখি করতে পারি। আমি তাকে ডেকে বললাম যে এই কাজটা আমার জন্য করতে হবে না। যেই মুহূর্তে আমি লেখালেখি শুরু করি কোনো সাউন্ড আমার কানের ভিতরে ঢোকে না, তুমি ফুল ভলিউমে টিভি শুনতে পারো, আমার কোনো যায় আসে না কিছু। এখান থেকে বুঝতে পারবে যে কতটা ইনভলভড একজন লেখক হন যখন তিনি লিখতে থাকেন। স্যার, ওই পয়েন্টটি আবার একটু যদি জিজ্ঞেস করি, বলো যে বলো। মানে ঐতিহাসিক প্রেক্ষাপটে যে লেখাগুলি, হ্যাঁ সেগুলি লেখার সময় আপনার কিন্তু নিশ্চয়ই সচেতনভাবে তাদের প্রতিও আবার এক ধরনের হ্যাঁ, এটা দায়বদ্ধতা আছে, যাতে তারা এটা- নিজ অবস্থান থেকে সরে না যায়। তখন কি এই স্পন্টেনিয়াস যে ব্যাপারটা, সেটাকে কিভাবে ব্যালেন্স করেন? আমি তো একটা জিনিস তোমরা ভুলে যেও না কখনো, আমি কিন্তু লিখি উপন্যাস, আমি ইতিহাস লিখছি না, জি স্যার। বুঝছো। উপন্যাসে আমার যে কিছু স্বাধীনতা আছে, মানে সেই স্বাধীনতা আমি পুরোপুরি ব্যবহার করি। আমি যদি ইতিহাস লিখতাম তাহলে স্বাধীনতাটা ব্যবহার করতে পারতাম না। একটা ছোট্ট সমস্যা আছে, খুব সমসাময়িক জিনিস নিয়ে যদি তুমি উপন্যাস লিখতে বসো, যেমন ধরো আমাদের ইয়ের বঙ্গবন্ধুর হত্যা, তুমি উপন্যাস যখন লিখতে বসো তখন তুমি তোমার স্বাধীনতা খুব বেশি ব্যবহার করতে পারো না, কারণ অনেকে তাদের এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের অনেকে জীবিত আছে এখন, এটা তাদেরকে হার্ট করবে যদি আমি ভুল কিছু লিখি। এই কাজটা আমি করতে পারি না, তখন একটু সমস্যাটা একটু প্রবল হয়। আর কিন্তু যখন বাচ্চা না আমরা লিখি, কিছুই যায় আসে না আমার, বহু আগের ঘটনা, কেউ জীবিত নাই এখানে, আমি যেটা লিখবো সেটাই সত্যি, যা রচিবে তাই সত্য, আছে না যে রামের জন্মস্থান অযোধ্যার চেয়ে সত্য যেন। তবে এখনকার চরিত্রগুলি কিন্তু বাদশা নামদারের অনেক পরে, অনেক পরে। তারাও রাজত্ব, এমনকি আমাদের রাজত্ব সৃষ্টির সঙ্গে যারা সম্পর্কিত ছিলেন তারাও এখন আপনার চরিত্র গল্পে প্রবেশ করা শুরু করেছে। তো ওইটা নিয়ে যেটা কিছুক্ষণ আগেও বলছিলেন, নানান রকমের যেহেতু জীবিত মানুষ, তারা তাদের মতো করে আবার চরিত্রটা দেখতেছে, হয়তো আপনার দৃষ্টিতে দেখতে পাচ্ছেন। আচ্ছা, না তো সেই জায়গাটায় আপনার অবস্থানটা কি থাকবে একজন লেখক হিসেবে? আমার অবস্থানটা হবে যে আমি ইতিহাসের কোনো বড় ধরনের সমস্যা তৈরি না করে আমি একটা গল্প বলার চেষ্টা করব, সিরিয়াস কোনো পরিবর্তন না করে। যেমন ধরো আমাকে ইয়ে করা হইলো, দেয়াল উপন্যাসটা নিয়ে আমি বলি, আমাকে বলা হলো যে শেখ রাসেলকে, ছোট বাচ্চা ছেলেটি ছিল কাজের
লোকের হাতে, তার নাম হচ্ছে রমা, তার হাতে ছিল। সেখান থেকে তাকে নিয়ে হত্যা করা হয়েছে। আমি আমার উপন্যাসে লিখেছি এই বাচ্চাটি ছিল তার দুই ভাবির মাঝখানে, ছটফট করছিল, গড়াগড়ি করছিল, চিন্তায় টেনশনে অস্থির হয়ে। এখান থেকে মিলিটারি এসে বাচ্চাটাকে টেনে সরাই নিয়ে এই তার দুই ভাবিকে হত্যা করলো। বুঝছো, এটা হচ্ছে আমার মূল উপন্যাসে। হাইকোর্ট আমাকে যেটা বললেন যে মূল ঘটনা তো এটা না, আপনি তো তথ্য বিকৃতি করছেন, এটা হাইকোর্টে গিয়ে। সমস্যা হচ্ছে এই যে আমি কিন্তু নিজে তথ্যটা বানাইনি, আমি তো দুইটা বই থেকে নিয়েছি। দুই বইয়ে কিন্তু আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে ঘটনা দেওয়া আছে। এই বই দুটি কিন্তু নিষিদ্ধ ঘোষণা হাইকোর্ট করে নাই। এই বই কিন্তু বাজারে প্রচলিত, দুইটা বই প্রচলিত। তার মানে আমরা তো যারা লেখালেখি করি তারা চট করে তো কোর্টের একটা পেপার বুক পাবো না। আমাদের তো ভরসা করতে হবে প্রকাশিত যে সমস্ত লেখা আছে সেখানে। এখন দেখা যাচ্ছে যে প্রকাশিত লেখাতে সমস্যা আছে, তো এই সমস্যাগুলি তো তখন আমি একটা ঝামেলায় পড়ে যাই না, যে ঝামেলাটা পড়ছি আর কি। তো তোমরা এটা ঝামেলা নিয়ে কথা বলতে যেও না, যেহেতু হাইকোর্টের একটা ইনজাংশন আছে। আমরা মানুষকে মহিমান্বিত করতে চাই, আমি সেই যে জিনিসটা আমি করতে চাই না। আমি মানুষকে মানুষ হিসেবে দেখতে চাই, সুপারম্যান হিসেবে আমি কাউকে দেখতে চাই না, কারণ আমরা কেউ সুপারম্যান না। আমাদের মধ্যে সুপারম্যানের ক্যারেক্টার আমাদের ভিতর নাই। আমাদের মধ্যে আছে ক্ষুদ্রতা, আমাদের মধ্যে আছে নীচতা, আমাদের মধ্যে আছে লোভ, আবার মহানুভবতাও আছে, কিন্তু আমরা কেউ সুপারম্যান না। বাদশা নামদারের ভিতরে পাদুটিকায় আপনি লিখছেন খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, যে যখন বৈরাম খাঁকে পাঠায় দেওয়া হলো তখন আকবরই তাকে পিছন থেকে হত্যা করলো। তো আকবর এত বড় জিনিস, কিন্তু এই ইনফরমেশনটা কিন্তু আমরা জানি না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানুষ এখান থেকে সবচেয়ে বেশি শিক্ষণীয় আছে আকবর সম্পর্কে। যে আরো একটা কথা আপনি অনেক আগে লিখেছিলেন, হয়তো সেইটার কারণেই, যে ইউ হ্যাভ টু বি ক্রুয়েল only to be kind। এটা আমার না, এটা শেক্সপিয়ারের লেখা, আপনার আমার কোটেশন আমি খুব ব্যবহার করি, আমার পছন্দ। এই বিষয়গুলি যে অনেক সময় ক্রুয়েল হইতে হয় মানুষকে, এবং একই সঙ্গে লেখককেও কখনো কখনো খুব ক্রুয়েল হইতে হয়, যখন তার চরিত্র এসে তার কাছে একটা আবদার করে যে না, আমাকে এইভাবেই রাখতে হবে। তো সৃষ্টিশীলতার এই জায়গাটায় আমরা মনে করি যে আমাদের একটা স্বাধীনতার যে জায়গা আছে, সেই জায়গাটা অনেক আগের থেকেই এই কোর্ট কাচারি মানুষের পারসেপশন প্রচার করতে পারবেন না, কথা বলা এটা ঠিক আছে, আমরা আবার রেকর্ডে প্রচার করতে পারবেন না। নিউ ইয়র্কের জীবন, আপনি দ্বিতীয়বারের মতো দীর্ঘদিন আমেরিকায় থাকলেন, এবং এইবার আগের বার ছিল একটা প্রক্রিয়া, যে নিজেকে বড় করার প্রক্রিয়া, জানার প্রক্রিয়া, আর এইবারেরটা হচ্ছে নিজেকে বাঁচায় রাখার প্রক্রিয়া। নিশ্চয়ই দুইটা জীবনই ভিন্ন। তো আমাদের আগের জীবন সম্পর্কে অনেক জানিয়েছেন, আমরা বিভিন্ন লেখায় আপনি পেয়েছি, এখনকারটা সম্পর্কেও জানতে চাই, কিন্তু আমাদের দর্শকদের জন্য আমি লিখছি, আমি কিন্তু নিউ ইয়র্কের নীল আকাশে ঝকঝকে রোদ নিয়ে আমি এই সময়কার অবস্থানটা কিন্তু আমি জানাইছি। এইটাই যদি আমাদের বলেন যে এটা না বলতে আমি অন্যভাবে বলি। এই ওষুধটার কাছ থেকে আমি একটা জিনিস শিখেছি, এই পার্টিকুলার ডিজিজটার কাছ থেকে, সেটা হচ্ছে যে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রতিটি মুহূর্তই খুব মূল্যবান। এটা এই ডিজিজটা হওয়ার পরে আমি টের পেয়েছি, আচ্ছা তাই তো এই মানুষ আমাদের বেঁচে থাকা, আমরা যে বেঁচে আছি, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস ফেলছি, এটা প্রতিনিয়তই আমাদের গ্রেটফুল থাকার কথা টু সামওয়ান, এটা করছি। অনেক 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 ইম্পর্টেন্ট যে উই আর অ্যালাইভ। এটা বুঝতে পারতাম আগেও, এত মানে গভীরভাবে হয়তো বা বুঝতে পারিনি। তো স্টোরি শুনতে যাচ্ছে, স্টোরিজ বলি। প্রথম যখন গেলাম আমার ডাক্তারের কাছে, ডাক্তারের নাম হচ্ছে ভিচ, ডক্টর ভিচ, স্লোয়ান ক্যাটারিং বলে ক্যান্সার একটা ইনস্টিটিউট, পৃথিবীর সেরা ক্যান্সার ইনস্টিটিউট, এটা হচ্ছে আইদার 1 নম্বর অথবা 2 নম্বর। ওনাকে প্রথম তার সঙ্গে আমার দেখা, আমি তাকে, সে আমাকে পরীক্ষা টরীক্ষা করলো, আমি তাকে বললাম অনেকে মারা যাচ্ছি। স্টিফেন ভিচ খুব জোরের সঙ্গে বললো, হ্যাঁ ইয়েস ইউ আর গোইং টু ডাই। মনটাই খারাপ হয়ে গেল, বলে কি যে একটা ভদ্রভাবে কিছু বলবে না, বলে কি ইউ আর গোইং টু ডাই। খুবই মনটা খারাপ হয়েছে। তারপর আমি এটা অ্যাকসেপ্ট করলাম যে ওকে। তখন স্টিফেন ভিচ বলছে, শোনো, লিসন, উই অল আর গোয়িং টু ডাই, দ্যাটস হোয়াই আই সেড ইউ আর গোয়িং টু ডাই। তোমাকে এত সহজে মরতে দেবো না। এই আমেরিকান ডাক্তার, এই কথাতে অনেক বড় ভরসা পাইলাম। এটা আমার অবস্থা ভালো ছিল না, এখনও যে খুব একটা ভালো আছে তা মনে করি না। আমার হচ্ছে স্টেজ 4 ক্যান্সার, ক্যান্সার অনেকগুলো স্টেজ আছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। আমার হচ্ছে 4th স্টেজ ক্যান্সার। 4th স্টেজটা তখনই বলে যখন মূল ক্যান্সার জায়গা থেকে মেটাস্টেসিস হয়ে যায়, ছড়ায় যায়, যখন
আমরা ছড়াই গেছিল। এইটা 12টা কেমো দিয়ে এরা মোটামুটি এটা কবজা করে এনেছে। 12 জুন একটা অপারেশন করবে, করে তারা চেষ্টা করবে ফর গুড ক্যান্সারটাকে আমার শরীর থেকে দূর করতে চেষ্টা চালাবে। মেবি দে উইল বি সাকসেসফুল, মেবি নট। দুইটি আমার কাছে দুইটি আমি অ্যাকসেপ্ট করবো, কারণ আমার তো হাতে তো বিকল্প তো নেই। আমি যেটা বিকল্প থাকলে আমি বিকল্পটা নিতাম। আমার আমার আই হ্যাভ নো চয়েস, অ্যাবসলিউটলি নো চয়েস। আইদার আই এম গোয়িং টু লিভ অর আই এম গোয়িং টু ডাই। এটা সবার জন্যই সত্যি। আর আমার সবচেয়ে বড় আশাটা হচ্ছে, তোমার তো বীজতলা চিনো না? বীজতলা, ওখানে ধানের বীজ তৈরি করা হয়, চারা জ্বালানো হয়, এখান থেকে চারাগুলো নিয়ে চারিদিকে রোপণ করা হয়। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ হচ্ছে বীজতলা মানুষের। এখানে মানুষের চারা তৈরি হচ্ছে এবং সেই চারাগুলো পৃথিবীর সারা দেশে বপন করা হচ্ছে। আমি তো খুবই আশাবাদী যে একসময় দেখা যাবে পুরো পৃথিবী আমরা দখল করে বসে আছি বাঙালিরা। ইতিমধ্যে 70 লাখ মানুষ হ্যাঁ, শুধু দেখো সুইডেনের জন্মহার নেগেটিভ হয়ে গেছে। এরা কেউ হেডোনিস্টিক সোসাইটি, তো সবাই সুখবাদী। বাচ্চা কাচ্চা নেওয়া মানে বাচ্চা রেজ করা বিশাল ব্যাপার, এটা কেউ করতে চাচ্ছে না। জন্মহার নেগেটিভ হয়ে গেছে। ইউরোপে জন্মহার নেগেটিভ হয়ে গেছে, শুধু আমেরিকা এখনো পজিটিভ আছে, বাকি সব নেগেটিভ হয়ে আসছে। এগুলোর স্থান পূরণ তো আমরা গিয়ে করবো, আমরা গিয়ে করবো এবং একসময় দেখবা যে সব আমরা দখল করে বসে গেছি। এখন তো যখন নিউ ইয়র্কে থাকি, শত শত বাঙালি, দেখতে খুবই ভালো লাগে আমার কাছে। শত শত বাঙালি হইচই করছে আমাদের সবার মতো। কেউ সিঙ্গারে ভাইজা খাচ্ছে, সিঙ্গারে হাতে নিয়ে খাচ্ছে, লুঙ্গি পরে জামাইকার রাস্তায় হেঁটে বেড়াচ্ছে, হাতে চুন। একটা গাছ দেখলো, গাছের মধ্যে চুনটা মুছে ফেললো, দৃপ্ত পদচারণা, খুব ভালো লাগে আমার কাছে। হ্যাঁ, দ্যাটস ইট। স্যার, আরেকটা জিনিস আপনার লেখায় ইদানিং আমরা পাচ্ছি, আগেও ছিল, ভৌতিক বিষয় নিয়ে আপনি প্রচুর লেখালেখি করেছেন, এখনো নানান বিষয়ে এগুলি আসতেছে। স্যার, এইটা আপনাকে আমরা জানি যে আপনি একজন বিজ্ঞানী, কিন্তু আবার একই সঙ্গে এই বিষয়গুলিও খুব সফলভাবে আসতেছে। এইটা মানে কি ধরনের আগ্রহ তৈরি করে আপনার? শোনো, আমাদের যে অনেকের যে মানসিক ব্যাপার আছে, এর মধ্যে একটা হচ্ছে আনন্দ, এক ধরনের উল্লাস, একটা বিভিন্ন, এটা মানসিক প্রতিক্রিয়া। ভয়ও কিন্তু একটা মানসিক প্রতিক্রিয়া। হ্যাঁ, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, তুমি শিশু অবস্থায় আছো, মায়ের বুকে জড়ায় ধরে তুমি ভয় পাচ্ছ, কিন্তু এই ভয়ের মধ্যে একটা আনন্দ আছে। তুমি আছো সবচেয়ে সেফের জায়গা, তো মায়ের বুকে, আর বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, আনন্দ আছে না একটা। আর ভয় তো আছেই। পৃথিবীর সমস্ত লেখকই, বড় হোক ছোট হোক, তারা এই ভয়ের ব্যাপারটা কাজ করেছেন, ভৌতিক গল্প লেখার চেষ্টা করেছেন। এটা কি ভয়কে জয় করার জন্য? না, ভয় পাওয়ানোর চেষ্টা, ভয় পাওয়ানো। এডগার অ্যালান পো আমার খুব ফেভারিট রাইটার হচ্ছেন এডগার অ্যালান পো। রবীন্দ্রনাথেরও খুব ফেভারিট রাইটার এডগার অ্যালান পো। এবং রবীন্দ্রনাথ প্রচুর ভূতের গল্প লিখছেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো অত্যন্ত আর কি প্রগতি সম্পন্ন লেখক, তিনিও কিন্তু লেখছেন হলুদপুরা ভূতের গল্পের নাম, ভূতের গল্প। সবাই এটা হাত পাকানোর চেষ্টা করছেন, আমিও করছি। তার মানে যে ভূতে বিশ্বাস করি তা না, কিন্তু ভূত কোথায়? ভূত আছে শুধুমাত্র ডিকশনারিতে, বাস্তবে তো ভূত নাই। যদিও এই নওয়াজপুরিতে ভূত আছে বলে একটা গুজব খুব ভালো মতো প্রচলিত আছে। দেশ টিভি বলে একটা টিভি চ্যানেল 1 ঘন্টার একটা প্রোগ্রাম প্রচার করেছিল, প্রোগ্রামের নাম হচ্ছে নওয়াজপল্লীর ভূত। আমাদের অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায় পাবলিকলি ডিক্লেয়ার করেছেন যে আমি ভগবানে বিশ্বাস করি না, কিন্তু নওয়াজপল্লী ভূতে বিশ্বাস করি, কারণ নওয়াজপল্লী তিনি ভূত দেখেছেন একবার। আচ্ছা স্যার, আপনি অনেক পড়েন এবং আপনার একটা লেখায় দুঃখ করে বলছেন একটা জীবনে 10,000-এর বেশি আসলে বই পড়া সম্ভব না। তো এখন বিশেষ করে আপনার পরের প্রজন্মে বাংলা সাহিত্যে যারা লেখালেখি করছেন, তাদের ভিতরে বা তাদের সম্পর্কে আপনার মতামত যদি বলেন। তাদের সঙ্গে মতামত দিতে হলে তাদের সমস্ত লেখা আসলে আমার পড়া থাকা বাঞ্ছনীয়, সেটা সেই সুযোগটা নাই কিন্তু আমার। তবে এদের মধ্যে কেউ কেউ আপনাকে আকর্ষণ করে, সেই সুযোগটা নাই। আমি যখনই পড়তে বসি তখন আমি চিন্তা করি যে আমি একটা নতুন লেখা পড়বো না ওয়ার্ল্ড ক্লাসিক হিসেবে স্বীকৃত যেটা, আমি সেটা পড়বো। আমার তো সময় খুব কম, আমি তো পড়তে পারবো মাত্র 10,000 বই, আমি চলে যাই ওয়ার্ল্ড ক্লাসিকে, ওটা পড়ার চেষ্টা করি। বুঝছো, হয়তো এখানকার ছেলেপেলা যারা লেখালেখি করছে তারা শুনে খুবই আহত হবে। তবে যারা কেউ যদি আমাকে নিজে ব্যক্তিগতভাবে এসে তার বইটা দেয়, দিয়ে বলে বইটা আমি লিখেছি, সেগুলো আমি সবসময় পড়ি, কারণ এটার কোনো ব্যত্যয় ঘটে না। কিন্তু যারা এখন ইদানিংকালে যারা লেখালেখি করে তারা তো খুব অহংকারী, এটা মাত্রই অহংকারী হয়, এদের অহংকারে বাদ সাজে যে আমি যাবো একটা বই দিয়ে আসবো, গিয়ে বলবো একটা পড়েন,
অহংকারের কারণে হয়তো তারা আমার কাছে আসে না, তাদের লেখাটা পড়াও হয়ে ওঠে না আমার। বুঝতে পারছো? জি স্যার। বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, ফাইন। আর এমনি এখন আপনার দিন কাটতেছে কিভাবে? এই মুহূর্তে জি স্যার। এই জানি আপনারা দেশে, এই এই আপনি এই দেশে মুহূর্তে দিন আসছেন। কাটছে হচ্ছে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়ে, গাছপালার সাথে ঘোরাঘুরি করে এখানে, আর প্রচুর খাওয়া দাওয়া করে। যে আমার পছন্দের যা যা খাবার আছে সব রান্না করা হচ্ছে, তাই না? সব সেগুলো খুবই আগ্রহ নিয়ে খাচ্ছি, তাই না? কারণ ওই নিউ ইয়র্কে খাবারগুলো পাবো না আসলে। খুবই আগ্রহ নিয়ে খাচ্ছি, আনন্দ নিয়ে খাচ্ছি, বাস। পরিবারকে সময় দেওয়া। হ্যাঁ, পছন্দের খাবার কিন্তু আমার খুবই লিমিটেড। আমার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে ডাল ভাত, শুকনো মরিচ ভাজি আর ডিমের ভাজি। এটা আমার কোনো আহামরি খাবার তা কিন্তু না। গরুর মাংস একসময় খুব পছন্দ করতাম, এখন এটা তো একটা ইঞ্জেকশন জারি হয়েছে, এটা খেতে পারছি না। স্যার আপনার লেখালেখি ছাড়া আরেকটা যেটা আগ্রহের জায়গা, সেটা দেখেছি যে চলচ্চিত্র এবং বিশেষ করে নাটক, টেলিভিশন নাটকে তো বলা যায় যে একটা সময়ে আমরা আপনার মাধ্যমেই প্রায় একটা দেশ একসঙ্গে নাটক দিত, এরকম একটা সৃষ্টি একটা ছিল মতো যে টিভি চ্যানেল উপায়ও ছিল না। তোমরা এখনকার মতো যদি 50টা চ্যানেল থাকতো তাহলে তো দেখতে পারতাম না। আমি আমি লাকি ইন দ্য সেন্স, আমার সময় একটাই মতো টিভি চ্যানেল। কাজে কোনো ইচ্ছা না থাকলেও তোমাকে আমি বাধ্য হয়ে আমার নাটক দেখতে হয়েছে। হয়তো ইচ্ছা নাই কারণ, ইচ্ছা না থাকলো, কারণ তখন রাস্তা খালি হয়ে যেত স্যার 8:30টার সময়। উপায় নাই এখানে। এইসব দিন এখন 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 তুমি একই এইসব দিনাতে এখন একই সময় তুমি ছাড়ো একটা টিভি চ্যানেলে, এই ভিড়টা রাস্তা খালি হওয়ার ভিড় তুমি পাবে না কিন্তু। ফট করে আমি ঘুরে অন্য চ্যানেল দিবে, সোনি টিভি, অমুক টিভি, ইন্ডিয়ান চ্যানেল দিবে এখানে। তখন তো কোনো কিছু ছিল না, একটাই সবাই ধর নিরিমণি, বিটিভি। আর চলচ্চিত্রে স্যার আমার যতদূর মনে পড়ে আবদার একটা চলচ্চিত্র ছিল যেটা আপনার কাহিনী নির্ভর। বলা হয়ে থাকে আমার কাহিনী না, আচ্ছা। বুঝছো? তারপরে আপনি নিজেই কিছু তারপরে আমার প্রথম চলচ্চিত্র নির্মাণ প্রথম করলেন। কাহিনী নিয়ে হচ্ছে সংকলনের কারাগার করলেন মোস্তাফিজুর রহমান সাহেব। এটা বাংলাদেশ সরকার এটার প্রযোজক। এরপর আমি বানালাম আগুনের পরশমণি, এটাও কিন্তু বাংলাদেশ সরকার এটার প্রযোজক। এখানে তারপর একটা নেশার মতো লেগে গেল, 7-8টা ছবি বোধহয় বানিয়ে ফেলেছি। এটা হচ্ছে আমার শখ। আই এম নট এ ফিল্ম মেকার। স্যার আপনার লেখার সময় যে চরিত্রগুলি পাশে ঘুরে, এদেরকে যখন আপনি সেলুলয়েডে বন্দি করেন, তখন এই দুই রকমের চরিত্রগুলি একই জনের স্রষ্টা, তখন আপনার কেমন লাগে? কোনো পার্থক্য মনে হ্যাঁ, হয়? পার্থক্য হয়। দেখো, আমি যখন বিভূতিভূষণের পথের পাঁচালী পড়ি তখন আমি এক ধরনের আনন্দ পাই। যখন সত্যজিৎ রায়ের পথের পাঁচালী যখন দেখি, সত্যজিৎ রায় অপু এবং দুর্গা নামে দুজনকে নিয়ে এসে আমাদেরকে চিন্তা করতে বাধ্য করেছেন যে এরাই অপু এবং এরাই দুর্গা। কিন্তু বিভূতিভূষণের পথের পাঁচালী যখন আমি পড়ি, আমি কিন্তু অপু এবং দুর্গা কল্পনা করে নিচ্ছি। আমি কিন্তু অনেক বেশি আনন্দ পাচ্ছি উপন্যাসটা পড়ে, আনন্দটা কম পাচ্ছি ছবি দেখে। কারণ সেখানে আমাকে বাধ্য করা হচ্ছে একে অপু ভাবতে, একে দুর্গা ভাবতে, যেটা সত্যজিৎ রায় আমাকে বাধ্য করছেন। তো কল্পনা শক্তি যার কম তার জন্য এটা সুবিধা হবে, যার কল্পনা শক্তি বেশি সে তো এর চেয়ে বেটার কল্পনা করতে পারে না? আমার এটা মনে হয় আর কি। বলো। আমাদের আমাদের আরেকটা জিনিস যে এখন বই পড়ার যেই প্রবণতাটা, এটা এখন দেখছি অনেক মানে সাধারণভাবে কমে গেছে। এটা কি কল্পনা শক্তির সঙ্গে কোনো না, সম্পর্ক আছে আমি বা আমি আমাদের? আমি যে এটা ঠিক বিশ্বাসও করতে পারছি না যে কমে গেছে। কারণ যে হারে বই বিক্রি আমার প্রকাশকরা বলে, এটা কমে যাওয়ার লক্ষণ তো না, বরঞ্চ বাড়ার লক্ষণ, বুঝছো? তো একটা পর্যায়ে হয়তো বা বই পড়া কমে যাবে, কারণ নতুন টেকনোলজি আসবে, কি বলে রে, আইপড, না, কিন্ডল। ট্যাবলেট, কিন্ডল, এগুলো আসছে, অটোমেটিক পাতাটা উল্টায়। বরং এটা হয়তো বইয়ের অ্যাক্সেসিবিলিটি আরো বাড়ায় হ্যাঁ, দিচ্ছে। আরো বাড়াই দিচ্ছে এখানে, হয়তো বা বাড়াচ্ছে। আমার কাছে কিন্তু বই পড়ে যে আনন্দটা পাই, ওই কিন্ডলের পাতা উল্টে এসে আনন্দটা পাচ্ছি না আমি। হ্যাঁ, সেই সমস্যা নিউ ইয়র্ক টাইমস করছে যে তাদের এই- পাঠক এই- কমে গেছে, এই এই জন্য এই এমন সমস্যাটা পাচ্ছি না, এই টেকনোলজি সমস্যাটা পাচ্ছি আনতেছে না। যেটা মনে হয় যে পাতা উল্টাই হ্যাঁ, এখন পাতা উল্টেই পড়া যায়, দেখেনি অটোমেটিক পাতাটা উল্টায়। কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে আই এম মিসিং সামথিং। বইয়ের একটা গন্ধ আছে, সব নতুন বইয়ের। হ্যাঁ, আমি নতুন বইয়ের গন্ধটা মিস করি। আচ্ছা, নতুন বই পড়াটা আমার হাতের মুঠার মধ্যে আছে, মানে যে কোনো সময় পড়তে পারবো, এই আনন্দটা আমার আছে। বইটা পাশে নিয়ে শুয়ে থাকবো, এই আনন্দটা আছে। তুমি একটা কিন্ডেল নিয়ে যখন শুয়ে থাকো, এর ভিতরে 20,000 বই, তো এটা পার্টিকুলার আনন্দের বই নিয়ে তুমি শুয়ে থাকো না, কিন্তু তুমি 20,000 বই নিয়ে শুয়ে আসো। আমি 20,000 বই নিয়ে শুয়ে থাকতে চাচ্ছি না, আমি তো ঘুমাতে চাচ্ছি একটা পার্টিকুলার বই নিয়ে এখন রাত্রেবেলা। এই সমস্যাগুলি হচ্ছে আর কি। যাই হোক, দেখা যাক কী হয়।
আর আমরা একটু জানতে চাইবো যে এই যে এত সুন্দর করে নুহাশপল্লীটা গড়ে তুলেছেন আপনি, যেখানে বাতাস আছে, কিন্তু আমরা এই দেশটাকে এমনভাবে গড়ে তুলতেছি যে যেখানে বাতাস বাধাগ্রস্ত হচ্ছে, বিশেষ করে শহরগুলিতে। আমাদের পরের প্রজন্ম কিভাবে বেড়ে উঠবে সেটা নিয়ে সবাই এখন চিন্তিত, কিন্তু কোনো দিক নির্দেশনা পাচ্ছে না তারা। এটা কি আপনি কি মানুষকে বলবেন যে এরকম মানে গাছের কাছে ফিরে যাওয়া, প্রকৃতির কাছে ফিরে যাওয়ার ক্ষেত্রে তারা কি ধরনের উদ্যোগ নিতে পারে তাদের নিজস্ব অবস্থান থেকে? প্রকৃতি আমাদের যেভাবে নগরায়ন হচ্ছে, তো আমাদের উপায় নাই। আমাদের এত মানুষ, এটা যাবে কোথায়? এত নগর তো সৃষ্টি করতেই হবে আমাদের জন্য। এই নগরের বাইরে যাওয়ার জন্য পার্ক টার্কগুলি কিছু কিছু একদম নাই তা না। সোহরাওয়ার্দী উদ্যানটা আমাদের আছে, বিশাল উদ্যান এখানে আছে। একটু শহর থেকে বাইরে গেলেই তুমি গাছপালার স্পর্শটা পাচ্ছ, তুমি পাচ্ছ না যে তা না কিন্তু। আর গাছের কাছে ফিরে যাওয়ার, প্রকৃতির কাছে ফিরে যাওয়ার কথা আমার আগেও বহু বহু মানুষে বলে গেছেন। আমিও বলছি, আমার পরে অনেকজনে বলে যাবে, এবং আমরা ফিরে যাবো তো বটেই। এটা গাছের কাছে তো আমরা নানানভাবে ঋণী, তাই না? স্যার, আপনার এই যে 75-এর নিয়ে লেখা লিখতেছেন, এছাড়া আর কোনো কিছু কি এখন আপনার পরিকল্পনা না, মধ্যে এই বা নাই। কারণ ভাবনায় কারণ শুনো, আসতেছে? আমি কয়েকটা জিনিস নিজের চোখে দেখেছি। একটা হচ্ছে মুক্তিযুদ্ধটা নিজের চোখে দেখেছি। তখন আমি ছিলাম একটা যুবকের চোখে মুক্তিযুদ্ধ দেখেছি। আমি 69-এর গণ আন্দোলন বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় আমি দেখেছি। মাতাল আমি হয়ে এসেছে আমাদের। 75 কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে দেখেছি, তখন আমি ইয়াং লেকচারার ঢাকা ইউনিভার্সিটির, সেটা দেখেছি। কাজে এই 3 সময় আমি প্রেজেন্ট ছিলাম। আমি যেহেতু এই উপস্থিত ছিলাম, আমি উপন্যাসেও কিন্তু আমি উপস্থিত। আমাদের আলফ্রেড হিচককের সিনেমা দেখছো না তোমরা? প্রত্যেকটা সিনেমাতে সে কিন্তু উপস্থিত থাকে, এটা ছোট্ট একটা ক্যারেক্টার থাকে তার। আমি কিন্তু আলফ্রেড হিচককের মতো প্রতিটি আমার বইয়ে, এই কয়টা বইয়ের আমি কিন্তু উপস্থিত। এটা আমি আমি আমার কাছে ভালো লাগছে। আমি আমি কীভাবে দেখেছি সেটা আমি জানা যেতে চাচ্ছি। মেবি আমার দেখায় ভুল থাকতে পারে, থাকলে থাকলো। মেবি আমার দেখায় শুদ্ধও থাকতে পারে, থাকলে থাকলো। এটা ঠিক করার দায়িত্বটা হচ্ছে যে পড়বে তার, সে ঠিক করবে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ।